মিসেস রায়কে আগেই বলা হয়েছে যে পরবর্তী সিগন্যাল না দেওয়া পর্যন্ত জেসিয়ার সাথে ওনার বেডরুমে গল্প করতে। এদিকে পম্পা বিকল্প চাবি দিয়ে মেন দরজা খুলে বাইরের সমস্ত প্রবেশ পয়েন্টে ছোট্ট গোপন সিসি ক্যামেরা সেট করে। তার শরীরটা কেমন ক্লান্ত ও ঘুম ঘুম ভাব, মনে হচ্ছে কতদিন ঘুমায়নি। তাই তাড়াতাড়ি হাতের কাজ শেষ করে রুমে প্রবেশ করে ঘড়ি দেখল রাত 12:30। পম্পা গেস্ট রুমে প্রবেশ করে দরজাটা হালকা খোলা রেখে এমন ভাবে চেয়ার নিয়ে বসলো যেন বাইরের সবকিছুই দেখা যায়, কিন্তু বাইরে থেকে পম্পার উপস্থিতি যেন টের না পাওয়া যায়। তারপর মিসেস রায়কে মেসেজ দিয়ে অপেক্ষা করতে থাকে। 1-2 করে 3 মিনিট অপেক্ষা করেও কোনো রেসপন্স পেল না মিসেস রায়ের। পম্পার চোখ জোড়াও কেমন যেন ঘোলাটে হয়ে আসছে। রাজ্যের ঘুম এসে ভর করেছে। তবুও হায়ার টেনের বডি বলেই হয়তো এতক্ষণেও চোখ বন্ধ হয়েও হয়নি। মিনিট 10 অপেক্ষা করার পরও যখন কোনো রেসপন্স বা জেসিয়াকে রুম থেকে বের হতে দেখা গেল না, তখন পম্পার ষষ্ঠ ইন্দ্রিয় জেগে উঠল। তবে কি আমি বাইরে থাকা অবস্থায় অলরেডি? না, আর ভাবা নয়, এবার হাতে নাতে ধরতে হবে। অনেক কষ্টে চোখ খোলা রেখে পা টানতে টানতে মিসেস রায়ের বেডরুমে গিয়ে উঁকি দিল। কিন্তু রুমের দৃশ্য দেখে পম্পার চোখ কম্পালে উঠে যায়। নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। এটা কি করে সম্ভব? তবে কি সামথিং ইজ মিসিং? পরদিন সকাল 10টা, গোয়েন্দা অফিস এ বসে পম্পা কান্না করেই চলেছে। পম্পার এ অবস্থা দেখে ইন্টেলিজেন্ট শোভনবাবু প্রথমে কড়া 2 ধমক দিলেও পরে নিজের ভুল বুঝতে পারেন। কারণ পম্পার হাত দিয়ে প্রায় 100 খানেককে সমাধান করা হয়েছে, কিন্তু এর আগে কখনো এমন সফট ও বিধ্বস্ত চেহারা ওর দেখা যায়নি। তার মানে ও বড় ধরনের কোনো দুর্ঘটনার শিকার হয়ে ভেঙে গুড়িয়ে গেছে। তাই সবকিছু ওর মুখ থেকে শোনার আগে পম্পাকে সেলফ কন্ট্রোলের জন্য ওয়েটিং রুমে বসিয়ে রেখে যে যার মতো নিজস্ব কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। এই ঘটনার ঘণ্টাখানেক পরে পম্পা নিখোঁজ। নিখোঁজ তো নিখোঁজ, না কোনো ফোন, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, এমনকি ওর বাড়িতে লোক পাঠিয়েও কোনো খোঁজ পাওয়া গেল না। বাইরে থেকে দরজায় তালা ঝোলানো। কোথাও খুঁজে না পেয়ে আচমকা একটা ভয়ানক বিপদের সংকেত আভাস দেখল বাকি এজেন্টরা। বিকেল 5টা, মিসেস রায়ের অফিসে একজন ষাটোর্ধ্ব ভদ্রলোককে প্যান্ট স্যুট টাই পরিহিত অবস্থায় বসে থাকতে দেখা গেল। মিনিট 5 পরে মিসেস রায় প্রবেশ করলেন এবং লোকটির দিকে তাকিয়ে অফিসের সিকিউরিটি ও অন্যান্য ইনচার্জদের উপর রাগে ফুঁসে উঠলেন। পিয়নকে ডাকার জন্য কলিং বেলের উপরে যেন চেপে বসলেন। 10 সেকেন্ডের মধ্যেই পিয়ন হাসতে হাসতে ভেতরে ঢুকলো আর 5-7 না দেখে, ম্যাডাম কি দিব, ঠান্ডা নাকি গরম? তোর মাথা, তোরা কোথায় থাকিস? বেল বাজালেও আধ ঘন্টা লাগে আসতে। ম্যাডাম, আমি তো। আবার বেয়াদবের মতো তর্ক করিস। কাকে কোথায় বসাতে হয় সেটাও তো ভুলে গেছিস। ওনাকে ওয়েটিং রুমে নিয়ে বসা, আর দেখ কার কাছে এসেছে। পিয়ন একটু তাকিয়ে বলল, ম্যাডাম, আপনিই তো ফোন করে বললেন ওনাকে আপনার অফিসে বসাতে। কথাটা বলতেই মিসেস রায় জিহ্বাতে কামড় দিয়ে দিলেন আর মনে মনে বললেন, গোয়েন্দারা মানুষ নাকি এলিয়েন? 30 বছরের স্মার্ট সুদর্শন ছেলেটি এখন ষাটোর্ধ্ব বৃদ্ধ, চামড়াতেও ভাঁজ ধরে গেছে। অনেক কষ্টে নিজেকে কন্ট্রোল করে পিয়নকে বলল, সরি ভাই, কাজের চাপে একদম ভুলে গেছিলাম। আচ্ছা তুমি যাও, প্রয়োজন হলে ডাকবো।
আর কেউ যদি ভিতরে আসতে চায় বলবে ম্যাডাম জরুরি মিটিং করছেন। পিয়ন হেসে বলল, আচ্ছা ম্যাম। এই কথাটি বলেই বেরিয়ে চলে যায়, আর তৎক্ষণাৎ অটোমেটিক দরজা বন্ধ হয়ে যায়। তারপর শোভনবাবু মুচকি হেসে রসিকতা করে বললেন, ম্যাডাম, আপনার চোখ তো মনের কথা বলে না। এই দৃষ্টি দিয়ে কি করে কয়েকশো কোটি টাকার ব্যবসা সামলাচ্ছেন? দাদা, আর লজ্জা দিবেন না প্লিজ। আর যে গেটআপ নিয়ে আপনি এসেছেন, কার সাধ্য আছে রিকভারি করবে? ম্যাডাম, এ লাইনে এমনই সব কার্যক্রম। এত সিক্রেট ভাবে চলার পরও বিপদের শেষ নেই। আমার এজেন্টরা কোথাও না কোথাও আটকে যাচ্ছে, অ্যাক্সিডেন্ট হয়েই যাচ্ছে। যেমন পম্পা। পম্পা নামটা উচ্চারণ করে মিসেস রায় বিস্মিত হয়ে কেঁপে উঠলেন। মনে হলো এমন কিছু ঘটতে পারে পূর্বেই আঁচ করতে পারছিলেন।